খবরে আপনাদের সাথে আছি আমি ফয়সাল। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে বিরোধী দলের নোটিশের উপর আলোচনার জন্য 31 মার্চ 2 ঘন্টার সময় নির্ধারণ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এর আগে শনিবার দিনভর এ নিয়ে ছিল চাপা উত্তেজনা সংসদে। অধিবেশনের শুরুতেই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে আলোচনার জন্য সংসদের নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। কিন্তু বিধি অনুযায়ী 71 বিধিতে প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত থাকায় এই নোটিশের বিরোধিতা করেন সরকারি দলের এমপিরা, যা নিয়ে তাৎক্ষণিকভাবে উত্তেজনা দেখা যায় সংসদে। পরে ডেপুটি স্পিকার নিজ ক্ষমতা বলে নোটিশটি নিয়ে আলোচনার জন্য অধিবেশনের শেষ দিনের শেষ 2 ঘন্টা বরাদ্দ করেন। রাতে অধিবেশন মুলতবি হবার পর বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটকে অস্বীকার করার সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়নে সরকারি দল সহযোগিতা করবে বলে তিনি আশা করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনস্টিটিউশন হয় প্রণীত হবে, অথবা রহিত হবে, অথবা স্থগিত হবে, অথবা সংশোধিত হবে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য লেট আস ফর্ম এ কনস্টিটিউশন রিফর্ম কমিটি হিয়ার। আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সেই আদেশকে অমান্য করা হচ্ছে। এদিকে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিফট নয়, পায়ে হেঁটেই বিভিন্ন মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন। অফিস সময় শুরুর পরপর সচিবালয়ে সেই 3টি ভবনে যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়গুলোর অনেকে তখনও কর্মক্ষেত্রে উপস্থিত হননি। প্রধানমন্ত্রীর এই কর্মতৎপরতা সরকারের দাপ্তরিক কর্মকাণ্ডে গতিশীলতা এবং স্বচ্ছতা আনবে বলে মনে করেন কর্মকর্তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে কৃষি কার্ড সংক্রান্ত বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর বেলা 12:30টায় সচিবালয় থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী জুড়ে রোববারও জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষার দীর্ঘ লাইন। পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় গ্রাহকদের অনেকেই ফিরেছেন তেল ছাড়াই। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ কম হওয়ায় দ্রুতই শেষ হচ্ছে জ্বালানি। এদিকে অবৈধ মজুত ঠেকাতে সরকার প্রতিটি পাম্পে একজন মনিটরিং কর্মকর্তা রাখার নির্দেশনা দিলেও রাজধানীর কোনো পাম্পেই তাদের দেখা মেলেনি। সকাল থেকে এমন ভোগান্তি চিত্র রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও চালকেরা জানেন না কখন আসবে তেল। তেল সংকটে ভেস্তে যায় দিনের পরিকল্পনা। যে সকল পাম্পে তেল মিলছে সেখানেও তদারকির অভাব। অভিযোগ, অনেক চালকই প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে বাড়াচ্ছেন ব্যক্তিগত মজুদ। 5টা পাম্পে আমি গিয়েছি, কোনো পাম্পের তেল নাই। লাস্ট এখন এই খালেক পাম্পে আধা ঘন্টার ঊর্ধ্বে দাঁড়ায় আছে সিরিয়ালে। বললে 11টায় আসবে, পরে বললে 2টায় আসবে, এখন বলতেছে 5টায় আসবে। ছোট গাড়িতে 10 লিটার করে, ঠিক আছে, আমাদের বড় গাড়িতে 20 লিটার দিতে বলছে, এখন দেখি কি করে। এদিকে জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি ছিল সারা দেশেই। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে লম্বা লাইন দেখা গেছে ক্রেতাদের। রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল, বন্ধ রয়েছে অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, তেল সংকটের কারণে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ডিলারদেরও দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। এদিকে বিভিন্ন জেলায় ডিপোতে মোতায়েন করা হয়েছে বর্ডার বাংলাদেশ বিজিবি। অবৈধ মজুত ঠেকাতে চলছে প্রশাসনের অভিযান। রংপুর বিভাগের 70% পাম্পেই মিলছে না পেট্রোল এবং অকটেন, চাহিদা মতো মিলছে না ডিজেলও। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ এবং খুলনা বিভাগেও অনেকটা একই চিত্র দেখা যায়। জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকেরা। চাহিদা মতো তেল মিলছে না বেশিরভাগ স্থানেই এবং বন্ধ রয়েছে অনেক পাম্প। তেল নেওয়ার জন্য আসছি, কিন্তু পাম্পে শুনতেছি কোনো তেলেই নাই। তেল যতক্ষণ ছিল এতক্ষণ দিল, এখন তেল বলতেছে শেষ। তেলের গাড়ি ডিপোতে গেছে, যদি গাড়ি আসে তাহলে তেল দিবে, না আসলে দেবে না। জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা। এখন বড় আবাদের মৌসুম, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে উৎপাদন খরচে। তাই চলমান সংকটময় পরিস্থিতিতেও বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম। বিষয়টি আবারও নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, উত্তরাধিকার সূত্রে ধসে যাওয়া অর্থনীতি পেয়েছে নতুন সরকার। এর উপর মধ্যপ্রাচ্য পরিস্থিতি মরার উপর খাড় আর ঘা হিসেবে কাজ করছে।
রোববার দুপুরে আগারগাঁও এনবিআর ভবনে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে ব্রিফ করেন তিনি। রাজস্ব ঘাটতি পূরণে কর কাঠামো এবং নীতিগত পরিবর্তনে কাজ করার আশ্বাসও উঠে আসে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার কণ্ঠে। এনবিআর বিভাজন যুক্তিসঙ্গত বলেও মন্তব্য তার। জ্বালানি তেলের দাম বাড়ে, বাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করা হয়। আমরা যদি সেই ব্যবস্থায় যাই তাহলে মূল্যস্ফীতি উস্কে যাবে। তাহলে সাধারণ জনগণের প্রতি যে আমাদেরকে যে নিরঙ্কুশ যে ম্যান্ডেট দেওয়া হয়েছে তার শ্রদ্ধাবোধ কি? সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে খাবারের অভাবে অনেকেই মারা গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসব অমানবিক ঘটনার সাথে বাংলাদেশ ও লিবিয়ার একটি চক্র জড়িত বলেও ধারণা সরকারের। শামা ওবায়েদ জানান, জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য লিবিয়া এবং গ্রিসের বাংলাদেশ মিশন কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে শনিবার রাতে ভূমধ্যসাগরে জাহাজ ডুবিতে নিহত 22 জনের 20 জনই বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জেরই 10 জন, যাদের পরিচয় নিশ্চিত করা গিয়েছে। ভাগ্য বদলের আশায় জমি বেচে তাদের অনেকেই দালাল ধরে যেতে চেয়েছিলেন ইতালি। বিধি মেনে বিদেশ যেতে বললেও সেই প্রক্রিয়াও এখনও সহজ করা যায়নি। আর তাই কাজের আশায় ইউরোপ যাওয়ার চেষ্টায় আবারও লাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককে। এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কী ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কী ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে। ঢাকা, সিলেট, রাজশাহী সহ 5টি সিটি কর্পোরেশনে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাতে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা উত্তরে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, রাজশাহী সিটি কর্পোরেশনে মহানগর আহ্বায়ক মোবাশ্বের হোসেন, সিলেট সিটি কর্পোরেশনে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সিটি কর্পোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সমালোচনা করেন এনসিপি নেতারা। আমরা এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট হবে কি হবে না, এটা আসলে পরবর্তী পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে। দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া এবারের ঈদের যাত্রা স্বস্তির ছিল, এমন দাবি করেছেন সড়ক পরিবহন এবং নৌমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, গত বছরের চেয়ে এবার দুর্ঘটনায় মৃত্যু কম হয়েছে। তিনি দাবি করেন, ঈদযাত্রা 170 জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 4 জন, রেলপথে 17 জন এবং অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়েছে। আগের বছর এর চেয়ে বেশি 187 জনের মৃত্যু হয়েছিল। এজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। বলেন, সামনের ঈদযাত্রা নির্বিঘ্ন করা সহ পরিবহন ব্যবস্থাপনার শৃঙ্খলা ফেরাতে সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব পাবলিক পরিবহনে সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, আর কি যাত্রীদেরকে তুলে তারও ইচ্ছামতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। খুলনায় আরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে 4 জন আহত হয়েছেন। রোববার বিকেলে নগরীর খান জাহান আলী থানার আফিল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত 3 জনের নাম জানা গিয়েছে। তারা হলেন অমিত, সামি এবং মিম। তারা সবাই শিরোমণি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মসিয়ালি থেকে ক্রিকেট প্র্যাকটিস করে প্রাইভেট কার নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন 4 যুবক। আফিল গেট এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি প্রায় 20 হাত দূরে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। 4 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে। মরদেহবাহী বিমান বাংলাদেশের
585 ফ্লাইটটি রোববার সন্ধ্যা 6:01 বাংলাদেশে অবতরণ করে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুর 12টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দিলারা হাফিজ শনিবার সিঙ্গাপুরে স্থানীয় সময় দুপুর 1:29 জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 78 বছর। মানব পাচার এবং মানি লন্ডারিংয়ের মামলায় আবারও 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক এমপি ও সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে। শেখ হাসিনার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, লোটাস কামাল সহ কয়েকজন বিদেশে অবৈধভাবে লোক পাঠানোর সিন্ডিকেট করে টাকা আত্মসাৎ করেছেন উঠেছে এমন অভিযোগ। আর এই সিন্ডিকেটে কারা জড়িত এবং 111-এর কুশীলবদের ভূমিকা উদ্ঘাটনে রিমান্ড প্রয়োজন বলে আদালতে দাবি করে রাষ্ট্রপক্ষ। তবে নিজেকে নির্দোষ দাবি করে বয়স ও অসুস্থতা বিবেচনায় ওই আবেদনের বিরোধিতা করে আসামি পক্ষ। শেখ রেহেনা, সজীব জয়, নূর আলী, লোটাস কামাল, নিজাম হাজারি সহ এই ধরনের ঘটনাটা তারা ঘটিয়েছে এবং এই 24,000 কোটি টাকা আত্মসাতের পিছনে এরা সবাই জড়িত। 1,54 লক্ষ টাকা সামথিং আমি টাকা চাঁদা প্রদান করতে বাধ্য হয়েছি। এই বিষয়ে আমি বিগত স্বৈরাচার সরকারের সময়ও হাইকোর্টে রিট করেছিলাম। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখাতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আর এই জন্য আগামী 7 এপ্রিল তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গুমের মামলায় মামুন খালেদ এবং ফেনীতে জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামী 7 এপ্রিল আসামিদের উপস্থিতিতে তাদের গ্রেপ্তার দেখানো হবে। এর আগে জুলাই হত্যাকাণ্ডের মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে 5 দিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রাজধানী আদাবরের শেখের টেকে মানুষের নৃশংসতার শিকার হয়েছে বিড়াল। প্রত্যক্ষদর্শীদের মতে বুক এবং পেট চিরে হত্যা করা হয়েছে কয়েকটি বিড়াল। ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া গেছে। প্রাণী প্রেমীদের অভিযোগ, বিচারহীনতা এবং উদাসীনতার কারণে এই ধরনের নৃশংসতা দিন দিন বাড়ছে। অবলা প্রাণীদের এভাবে হত্যার পেছনে ভিন্ন কারণ আছে সন্দেহ করছে তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। সিসিটিভি ফুটেজে দেখা যায় শেখের টেকের 10 নম্বর রোডে ময়লার গাড়ি থেকে কিছু একটা পড়ে যেতে। প্রথমে বোঝা যায় না সেটি কি। রোববার দুপুরের দিকে সুমি নামে একজন নারীর চোখে পড়ে কোনো আবর্জনা নয়, বিড়ালের নিথর দেহ। রীতিমতো বুক চিরে হত্যা করা হয়েছে প্রাণীটিকে। একটা বিড়াল যখন এমনি মারা যায় সেটাও মানুষ বুঝতে পারে, আর যখন একটা বিড়াল কুকুর অ্যাটাক করে সেটাও বোঝা যায়, এবং বিড়ালটাকে যে কেউ প্ল্যান করে মার্ডার করছে সেটাও বোঝা যায়। পলিথিনের মধ্যে আরও বিড়ালের ঘিলাকলি দেয়, সম্ভবত কুকুর এটা টাইনা টাইনা আনছে। ওদের কে পাঠাইছে? ওদেরও কিন্তু সৃষ্টিকর্তাই পাঠাইছে, ওরা এমনি এমনি আসে নাই। এখন আমরা দেশের কাছে, জনগণের কাছে, আইনের কাছে আমরা বিচার চাই। এরকম নির্মমভাবে ওদের মারা হচ্ছে। এই ঘটনায় এরই মধ্যে সরব নেটিজেনরা। প্রাণীপ্রেমীরা বলছেন এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, পরিকল্পিত নিষ্ঠুরতা। কেউ যদি বিড়াল অপছন্দও করে, কেউ এভাবেও মেরে ফেলবে না। কোনো সাইকোটিক এটার পিছে হইতে পারে, মানে খুবই বাজে কোনো রিজন থাকতে পারে। আমি আমার ধারণা আমরা কেউ পারবো না এই জিনিসটা। তো এটা যাদের মধ্যে ওই জিনিসটা আছে তারা আজকে পশু পাখির উপর করছে, কালকে দেখা যাবে সুযোগ পেলে মানুষের উপরেও করবে। আমাদেরকে প্রতিনিয়ত এই কথাটা শুনতে হয় যে মানুষ মরে যায়, আপনারা অ্যানিম্যালের জন্য আসছেন, কুকুর নিয়ে আসছেন, বিড়াল নিয়ে আসছেন। তো এই ধারণাটাই মানুষকে বদলাতে হবে যে প্রতিটা প্রাণের মূল্য আছে। সেটা যে শহরে প্রতিদিন মানুষ আর পশু পাখি পাশাপাশি বেঁচে থাকার চেষ্টা করে, সেই শহরেই বাড়ছে এ ধরনের অমানবিকতা। এর আগেও বিষ ও নির্যাতনে হত্যার বেশ কিছু ঘটনা দেখা গেছে। প্রাণী নির্যাতন বা হত্যার ঘটনার বিচার বেশিরভাগ সময়ই গুরুত্ব পায় না। তবে এবার মোহাম্মদপুর থানায় অভিযোগ দিয়েছেন সচেতন নাগরিকরা। আমাদের এই এলাকার ভিতর যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। যেভাবে ক্রুয়েলটি বাড়ছে তাতে করে আইনের সংশোধনী এবং আইনটা অবশ্যই যুগোপযোগী করা উচিত। অ্যানিম্যাল ক্রুয়েলটির পুরো বিষয়টা পুরোপুরি দায়িত্ব নেওয়া উচিত সরকারের, রাষ্ট্রের এবং আইনের। এ ঘটনায় জড়িতদের প্রাণী কল্যাণ আইন 2019 মোতাবেক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। হামের প্রাদুর্ভাব দেখা দেয় টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
রোববার সকালে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। গত 8 বছরে দেশে কোনো হামের টিকা দেয়া হয়নি বলেও জানান মন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা তুলে ধরে এসব কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তবে দুর্নীতির প্রশ্নে সরকার অনড় বলে উল্লেখ করেন সাখাওয়াত হোসেন। এ সময় বেসরকারি অনুদানে 5টি ভেন্টিলেটর পাওয়া গেছে জানিয়ে বলেন, এর মধ্যে 4টি সোমবার রাজশাহীতে পাঠানো হবে। কেউ যদি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অনাচারের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি, যুদ্ধহীন যদি চেষ্টা না করি, যদি চেষ্টা অব্যাহত না রাখি, কার উপরে আমরা ছেড়ে দিয়ে যাবো আরেকজন করবো। লেট মি ট্রাই, লেট আস ট্রাই, লেট অল স্টার্ট আওয়ার অ্যাটেম্প্ট টু ইমপ্রুভ দিস সেক্টর। শেরপুরে অনুমোদন না থাকায় মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালকে সিলগালা করা হয়েছে। বিকেলে নালিতাবাড়ি শহরে অবস্থিত হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জেলা স্বাস্থ্য বিভাগ। জানা যায়, বেশ কিছুদিন ধরেই শহরের উত্তর বাজারের একটি ভবন ভাড়া নিয়ে হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন নির্লোভ হাসান মিন্টু নামের এক ব্যক্তি। অনুমোদনহীন এই হাসপাতালে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলগালা করে দেওয়া হয়। এর আগে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। আন্তর্জাতিক ইসরায়েলের বীর শেবা এলাকার শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীর শেবা এলাকার শিল্পাঞ্চলে এই ক্ষয়ক্ষতি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার ফলে কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। গোটা এলাকায় জারি করেছে সতর্কতা, বাসিন্দাদের থাকতে বলা হয়েছে ঘরে। পাশাপাশি একটি F-16 ফাইটার জেটে আঘাতের দাবি করেছে IRGC। অন্যদিকে ইরান জুড়ে তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, প্রাণহানির শিকার কমপক্ষে 8 জন। আবারও যৌথ বাহিনীর টার্গেট খুজেস্তানের পানি শোধনাগার। তেহরানে হামলার নতুন ওয়েভের কথা জানিয়েছে তেল আবিব। অন্যদিকে সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক বিমান E-3 সেন্ট্রি, যা উড়ন্ত র্যাডার নামে পরিচিত। শুক্রবার প্রিন্স সালমান বিমান ঘাঁটিতে নজরদারি এবং সতর্কতা বিমানটিকেই টার্গেট চালায় তেহরান। ইরানের প্রেস টিভির প্রকাশিত ছবিতে দেখা যায় লন্ডভন্ড বিমানের মূল অংশ অক্ষত রয়েছে, কেবল সামনের ও পেছনের কিছুটা। হামলায় মোট 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 29টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 370 মিলিয়ন পাউন্ড দামের এই বিমানটি কমান্ডারদের বাস্তব সময়ের যুদ্ধক্ষেত্রের তথ্য ও আকাশ নজরদারিতে সহায়তা করত। তবে বিমান বিধ্বস্তের ব্যাপারে কোনো মন্তব্য করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড। শোকের ছায়া নেমেছে টলিপাড়ায়। পানিতে ডুবে প্রাণ হারালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বা রাহুল ব্যানার্জি। ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে হয় এই দুর্ঘটনা। সংশ্লিষ্টরা জানান, একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিল পুরো ইউনিট। সে সময় পানিতে নামলে ভাটার টানে ভেসে যান রাহুল। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুকালে রাহুলের বয়স হয়েছিল 42 বছর। পর্দার পরিচিত মুখ রাহুল অভিনয় শুরু করেন থিয়েটার দিয়ে। তুমুল খ্যাতি পান চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে। সঞ্চালনা করেছেন পডকাস্ট শো। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও ধারাবাহিকে ফেরেন তিনি। ছিল আমাদের সব খবরে আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।